নমস্কার সবাইকে। তো আজকে আমরা যেই চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স এন্ড ভেরিয়েশন। তো এই চ্যাপ্টারে আমাদের এর আগে দুটো লেকচার হয়ে গেছে, যেখানে ফার্স্ট দুটো পার্টস আমরা চ্যাপ্টারে ডিসকাস করেছি, ফার্স্ট 2 পেজেস। তো ওখানে অনেক কয়টা ইম্পর্টেন্ট পয়েন্ট জিনিস আমি এক এক করে কভার করে দিয়েছি। ফার্স্ট দিন আমরা ডিসকাস করেছিলাম গ্রেগার মেন্ডেলের ব্যাপারে, অ্যাবাউট দিস টার্মস হেরিডিটি, ইনহেরিটেন্স, ভেরিয়েশন, এগুলো ব্যাপারে। তারপর ওদের মনোহাইব্রিড ক্রস। সেকেন্ড ডে আমরা মানে সেকেন্ড লেকচারে আমরা মেইনলি ডাইহাইব্রিড ক্রসের ব্যাপারে ডিসকাস করেছিলাম। ডাইহাইব্রিড ক্রসের সাথে ডিসকাস করতে করতে আমরা যে মেন্ডেলের যে বাকি শর্ট কামিংস গুলো, স্পেশাল টাইপস অফ ইনহেরিটেন্স, যেগুলো আমরা কিছু ডিসকাস করেছিলাম, কোডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স, এইসব জিনিস আগের দিন ডিসকাস করেছিলাম। আমি আস্তে আস্তে এই পার্টটা দিয়ে যাচ্ছি যাতে বুঝতে খুব একটা ডিফিকাল্টি না হয়। ঠিক আছে, তো আজকে আমরা যে পার্টটা থেকে শুরু করবো সেটা হচ্ছে লিঙ্কেজ এন্ড রিকম্বিনেশন। এর আগের পার্টটা খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল, আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। তো চলো। আচ্ছা, তো আজকে আমরা যেখান থেকে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে লিঙ্কেজ এন্ড রিকম্বিনেশন। সো এখানে বলতে কি চাইছে যে মর্গানের ফুল নাম কি? থমাস হান্ট মর্গান carried out several dihybrid crosses in Drosophila melanogaster to study genes that were sexed linked. তো এরকম কিছু জিনস ছিল যেগুলো প্রেজেন্ট ছিল সেক্স ক্রোমোজোমস এর উপর। আর আমরা খুব ভালো করে জানি যে সেক্স ক্রোমোজোমস এর ইনহেরিটেন্স আর নর্মাল ক্রোমোজোমস এর ইনহেরিটেন্স কিন্তু ডিফারেন্ট। মানে ওয়াই ক্রোমোজোমে যে জিনিসগুলো থাকে ওগুলো কিন্তু একটা মেলেই ট্রান্সমিট হতে পারে, কিন্তু সেটা যদি তুমি ধরো অন্য কোনো ক্রোমোজোমের জিনের সাথে দেখো, এটা কিন্তু যে কোনো ইদার মেল নাহলে ফিমেলের ট্রান্সমিট হতে পারে। তো মর্গান কি করেছিল, ড্রোসোফিলা মেলানোগ্যাস্টার, আগের দিন আমরা ডিসকাস করেছি ড্রোসোফিলা মেলানোগ্যাস্টারের মানে কেন থমাস মর্গান চুজ করেছিল। তো ড্রোসোফিলা মেলানোগ্যাস্টারকে ইউজ করে আমাদের সেভারাল ডাইহাইব্রিড ক্রস করেছিল মর্গান টু স্টাডি দ্য জিনস দ্যাট আর সেক্স লিঙ্কড। দ্য ক্রসেস আর সিমিলার টু দ্য ডাইহাইব্রিড ক্রসেস ক্যারিড আউট বাই মেন্ডেল ইন পিস। ফর এক্সাম্পল, মানে মেন্ডেল যেরকম ভাবে করেছিল ওই সেম প্রসিডিওর ফলো করে কিন্তু সে সেই জিনিসটা করেছিল, কিন্তু কিসে করেছিল? আমাদের ফ্রুটস লাগিয়ে, ড্রোসোফিলা মেলানোগ্যাস্টার। মানে ডাইহাইব্রিড ক্রস মানে কি, দুটো ক্যারেক্টার কনসিডার করে আমরা যে ক্রসটা করছি। মানে যেরকম মেন্ডেলের প্লান্টে আমরা কি করেছিলাম, টল হাইট আর ইয়েলো সিডের প্লান্টকে আমরা শর্ট হাইট আর গ্রিন সিডের প্লান্টের সাথে ক্রস করে দিচ্ছি, এরকম ব্যাপার। For example, Morgan hybridized yellow-bodied white-eyed females. The Morgan কি করলো? Yellow body, white-eyed to brown-bodied red-eyed males. তো yellow-bodied white-eyed কি? Females. To brown-body red-eyed male. এটা মেল, হ্যাঁ এটা ফিমেল ছিল। তো এরকম মর্গান এবার ক্রসটা করলো, এবার ক্রস করলো আরো অবজার্ভ করলো যে এই দুটো জিন কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি সেগ্রিগেট করলো না। মানে অ্যাকচুয়ালি টেকনিক্যালি হওয়া কি উচিত ছিল? টেকনিক্যালি এটা হওয়া উচিত ছিল যে ফিনোটিপিক রেশিও আসবে 9:3:3:1। এখানে 9 মানে হচ্ছে আমাদের দুটো ডমিনেন্টের, এখানে যেটাই হতে পারে, ধরো আমাদের ইয়েলো বডি আর হোয়াইট আই ডমিনেন্ট হলো, তাহলে ইয়েলো বডি হোয়াইট আই প্রজেনি 9 টাইম, মানে 9/16 হবে। ঠিক আছে, আর বাকি ইয়েলো বডি রেড আইড, ব্রাউন বডি ইয়েলো হোয়াইট আইড, এগুলো মানে 3:16 রেশিওতে ফর্ম হবে। কিন্তু থমাস হান্ট মর্গান একটা জিনিস দেখলো যে এদের যে ক্রসটা হলো, দ্যাট ডিড নট ফলো রুলস অফ ডাইহাইব্রিড ক্রস, did not follow. Morgan দেখলো যে ক্রসটা did not follow rules of dihybrid cross. So there was something যার কারণে এদের যে F1 আর F2 প্রজেনি সেটা কিন্তু একটা আইডিয়াল ডাইহাইব্রিড ক্রসের প্রজেনিকে ম্যাচ করতে পারলো না। কেন ম্যাচ করতে পারলো না, কি হলো, চলো এটা ব্যাপারে আমরা এবার ডিসকাস করতে দেখি। ঠিক আছে, তো এবার মেন্ডেল কি দেখলো? ওভারঅল এই জিনিসটা আমাদের জানা ইম্পর্টেন্ট। তো মেন্ডেল এইটা দেখলো যে the two genes did not segregate independently of each other. Two genes did not segregate independently, আর এটাও কিভাবে বুঝলো? Because the F2 filial 2 ratio deviated significantly from 9:3:3:1. The filial 2 ratio deviated significantly from 9:3:3:1. ঠিক আছে, আচ্ছা। Morgan and his group knew that genes were located on the X chromosome and saw quickly that when the two genes in a dihybrid cross situate on the same chromosome, the proportion of parental combination much higher than in non-parental gene type.
Morgan attributed it to the physical linkage of two genes and coined the term linkage to describe this physical association of genes on the chromosome, and the term recombination to describe the generation of non-parental gene combination. আচ্ছা, তাহলে দেখো কি হলো। তাহলে এটা খুব বড় প্যারাগ্রাফ, আমি একসাথে পড়লাম না, আস্তে আস্তে বুঝাচ্ছি। দেখো, আমরা যদি এই ক্রসটাকে কনসিডার করি, যে ক্রসটা আমরা কিছুক্ষণ আগে বললাম, এই ক্রসটাকে যদি আমরা কনসিডার করি, আমরা কি দেখছি? আমরা দুটো জেনারেশন পাচ্ছি। তার মধ্যে এই জেনারেশনটা আর এই জেনারেশনটা, দুটো জেনারেশনই হচ্ছে আমাদের পেরেন্টাল জেনারেশন। এই দুটো হচ্ছে আমাদের পেরেন্টাল জেনারেশন। এবার মেন্ডেল এটা দেখছে, শোন, মেন্ডেল দেখছে যে এই যে জিনগুলো বডি কালার, আই কালার, এগুলো আমাদের এক্স ক্রোমোজোমে প্রেজেন্ট। ড্রোসোফিলার এক্স ক্রোমোজোমে, যেখানে ড্রোসোফিলার ফিমেল হচ্ছে XX, মেল হচ্ছে XY, তো এক্স ক্রোমোজোমে প্রেজেন্ট। আর তারপর দেখছে যে যখন ধরো একটা ক্রোমোজোমের মধ্যে ধরো দুটো জিন প্রেজেন্ট আছে, তাহলে যখন তাদের ক্রস করছে কি হচ্ছে? যখন তাদের ক্রস করছে, the proportion of parental gene combination much higher than non-parental type. তার মানে কি? তার মানে হচ্ছে যেই মানে আমাদের যে নতুন ভেরিয়েশন সেটা কিন্তু প্রডিউস হচ্ছে, বাট কম। সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, তো ভেরিয়েশন তো প্রডিউস হবে, কিন্তু ভেরিয়েশনের অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই কম কম্পেয়ার টু যেটা আমাদের আগে হচ্ছিল। আগে যেটা হচ্ছিল ওটা কিন্তু অনেকটাই কম। তো মর্গান কি বলছে? মর্গান অ্যাট্রিবিউট করছে এটাকে টু দ্য ফিজিক্যাল অ্যাসোসিয়েশন অফ টু জিনস। ও বলছে যে জিন, আচ্ছা আমাকে সবার আগে বলো জিন কি? জিন মানে হচ্ছে আ সেগমেন্ট অফ ডিএনএ দ্যাট কোডস ফর প্রোটিন। তো মর্গান বলছে যে এই দুটো জিন সেম ক্রোমোজোমে প্রেজেন্ট, আর দুটো এক অপরের সাথে অ্যাসোসিয়েটেড, আর এই অ্যাসোসিয়েশনটাকে আমরা বলছি লিঙ্কেজ। ঠিক আছে? আর লিঙ্কেজের ফলে কি হচ্ছে? আমাদের পেরেন্টাল জেনারেশন, মানে এই রকম জেনারেশন যেটা হচ্ছে সেটা কিন্তু অনেক বেশি হচ্ছে। মানে ধরো এরকম 75% পেরেন্টাল আর 25% হচ্ছে নিউ, বাট 75% হচ্ছে এমন জেনারেশন যেটা আমরা আগে উইটনেস করেছি, আগে দেখেছি, আর 25% হচ্ছে টোটালি নিউ। তো এইটা হচ্ছে আমাদের কারেন্ট রেশিও থ্রু যেটা আমরা পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি আগে সেটা তোমরা বুঝতে পারছো। চল, আচ্ছা, তো এখানে দুটো ইম্পর্টেন্ট ডেফিনিশন আছে। তো মেন্ডেল মর্গান অ্যাট্রিবিউটেড ইট টু দ্য ফিজিক্যাল অ্যাসোসিয়েশন অফ লিঙ্কেজ অফ টু জিনস এন্ড আচ্ছা ফিজিক্যাল অ্যাসোসিয়েশন অফ টু জিনস। সো হোয়াট ইজ লিঙ্কেজ? লিঙ্কেজটা কি? লিঙ্কেজ ইজ দ্য ফিজিক্যাল অ্যাসোসিয়েশন of two genes on chromosome. Physical linkage is nothing but the physical association of two genes on the chromosome, and it describes the physical association of two genes. আর তারপর কি? অবশ্যই recombination is the generation of non-parental gene combination. recombinant কাদের বলছি? তাহলে লিঙ্কেজ তো recombinant কাদের বলছি? রিকম্বিনেন্ট আমরা বলছি নন পেরেন্টাল জিন কম্বিনেশন। তো লিঙ্কেজ হচ্ছে ফিজিক্যাল অ্যাসোসিয়েশন অফ টু জিনস, আর লিঙ্কেজের জন্য রেজাল্টস ইন গ্রেটার পেরেন্টাল জেনারেশন। আর যে নন পেরেন্টাল হচ্ছে ওটাকে আমরা বলছি রিকম্বিনেন্ট। আচ্ছা, চলো এই পার্টটা আশা করি বুঝতে পেরেছো। তো মর্গান and his group also found that even when genes were grouped on the same chromosome, some genes are very tightly linked while others were very loosely linked. এবার ব্যাপারটা হচ্ছে একটা ক্রোমোজোমের মধ্যে জিনস গুলো কেমন ক্লোজলি রিলেটেড টু ইচ আদার এর উপর অনেক কিছু ডিপেন্ড করে। যদি দুটো জিনের মধ্যে রিলেশনটা অতটাও ক্লোজ না, মানে দে আর ওয়াইডলি সেপারেটেড বাট দে আর সেম ক্রোমোজোম, তাহলে কিন্তু রিকম্বিনেন্ট পার্সেন্টেজটা একটু বেশি থাকবে কম্পেয়ার টু যখন ওরা ভীষণ টাইটলি লিঙ্ক। যখন একটা জিন সেট ভীষণ টাইটলি লিঙ্ক থাকে, তখন সেটার যে যখন মানে ক্রস হবে, তখন কিন্তু পেরেন্টাল জেনারেশন অনেক হাই আসবে, কারণ সেটা খুব টাইটলি লিঙ্ক। কিন্তু সেই তুলনাতে যখন সেটা লুজলি লিঙ্কড হয়ে যায়, তখন কিন্তু রিকম্বিনেন্ট জেনারেশন বেড়ে যায়। ঠিক আছে না? তারপর এবার মেন্ডেল কি পেলো?
যে জিন্স হোয়াইট অ্যান্ড ইয়েলো, হোয়াইট বডি ইয়েলো আই, না উল্টো বললাম, ইয়েলো বডি হোয়াইট আই, ওয়ে টাইটলি লিঙ্কড অ্যান্ড শোন অনলি 1.3% রিকমেন্ডেশন। এবার দেখো আইডিয়াল কি ছিল, 9:3:3:1, এখানে 9 আর 1 হচ্ছে প্যারেন্টাল, এটা ছিল আইডিয়াল। তো আইডিয়ালে 10/16, মানে আমরা কি বলতে পারি, 10/16 যদি আমরা কি বলতে পারি, মানে এরকম একটা রেশিও আসছে, মানে অ্যারাউন্ড যদি কনসিডার করো 67% কে অ্যারাউন্ড প্যারেন্টাল আসছে, ঠিক আছে, 67% অ্যারাউন্ড প্যারেন্টাল, 33% রিকমেন্ড হচ্ছে আইডিয়াল। কিন্তু এখানে আমরা পাচ্ছি 33% রিকমেন্ড হচ্ছে আইডিয়াল, কিন্তু এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 98.7% প্যারেন্টাল, আর সেই তুলনায় আমরা পাচ্ছি 1.3% রিকমেন্ড। কিন্তু হোয়াইট আর মিনিয়েচার উইং, হোয়াইট বডি আর মিনিয়েচার উইং, আমরা দুটো জিনিস কথা, একটা বলছি হোয়াইট বডি আর ইয়েলো আই, হোয়াইট বডির সাথে আমরা মিনিয়েচার উইং কে যদি কনসিডার করি, তার 37% রিকম্বিনেশন দেখাচ্ছে, 37%। তার মানে কি, যে আমরা যদি একটা ক্রোমোজোমকে কনসিডার করি, তার মধ্যে যে জিন্স গুলো আছে, তাহলে ধরো আমরা, আচ্ছা ডিলিট হয়ে গেল এটা, অ্যাকসেপ্ট, ধরো আমাদের কাছে 3টে জিন আছে, দুটো খুব ক্লোজ লিঙ্কড, আরেকটা অনেক ওয়াইডলি স্পেসড। এবার যদি আমি এটাকে, এই জিনিসটাকে একটু ইলাবোরেট করতে চাই, এটা হচ্ছে হোয়াইট বডি, ইয়েলো আই, মিনিয়েচার উইং। তাহলে আমরা একটা কথা বলতে পারি যে হোয়াইট বডি আর ইয়েলো আই এতটাই ক্লোজলি লিঙ্কড, এতটাই ক্লোজ, মানে এরা এতটাই ক্লোজ যে অনলি 1.3% রিকম্বিনেশন দিচ্ছে। কিন্তু সেম কেসে তখন আমরা হোয়াইট বডি আর মিনিয়েচার উইং দেখছি, তখন ওদের মাঝে অনেকটা বেশি স্পেসিং আছে, যে এখানে 37.2% রিকম্বিনেশন পাচ্ছি আমরা। তো এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমাদের জানা উচিত, যে এতটা লেভেলের রিকম্বিনেশন জেনারেট হচ্ছে আমাদের ইন কেস অফ দিস। ঠিক আছে, চলো নেক্সট। His student Alfred Sturtevant used the frequency of recombination between gene pairs, কতটা নন প্যারেন্টাল জেনারেশন হচ্ছে ওই ফ্রিকোয়েন্সিটাকে ইউজ করে আমাদের ম্যাপ করলো আর ডিস্টেন্স বিটুইন দ্য জিনস অন দ্য ক্রোমোজোম। তো ও কি করলো, ও দেখছে যে যদি ডিস্টেন্সটা বেশি হচ্ছে তাহলে আমাদের রিকম্বিনেশন বেশি হচ্ছে। তার মানে কি, যদি একটা ক্রস করি, একটা ডাইহাইব্রিড ক্রস করি, আমরা রিকম্বিনেন্ট প্রজাতি বেশি পাই, তার মানে কি ডিস্টেন্সটা বেশি, রাইট? এবার এটাকে কি করে ম্যাপ করলো, আর তারপর এটা তাদের যে পজিশনে, মানে ওদের রেসপেক্টিভ পজিশন অ্যাসাইন করলো। তো অ্যালফ্রেড স্টুটেভার্ট কি করলো, কি নাম ওর, অ্যালফ্রেড স্টুটেভার্ট, কার স্টুডেন্ট ছিল, থমাস এন্ড মর্গান। কি করলো, ইউজড the frequency of recombination between gene pairs on the same chromosome as a measure of the distance between genes and map their position on the chromosome. He used the frequency of recombination on the chromosome as a measure of distance and map their position on the chromosome. Good. Today, আজকে মানে এখনকার সময় genetic maps are extensively used as starting point in sequencing of whole genomes and is done as a human genome sequencing project. তো এখনকার টাইমে জেনেটিক ম্যাপিং জিনিসটা অনেকটা ডেভেলপড হয়ে গেছে, অনেকটা অ্যাডভান্সড হয়ে গেছে, এন্ড মেজরিটি অফ দ্য রিজনস পাই যে এই যে এতটা ডেভেলপমেন্ট এই ফিল্ডটাতে, ওয়ান অফ দ্য মেজর রিজনস ফর দিস ইজ এটাই যে আমাদের এইরকম আগেকার কালে সায়েন্টিস্টরা এতটা এটা ডেভেলপ করতে হেল্প করেছিল, এতটা লেভেলে ওরা এটা ভেতর বেসিক্যালি রিসার্চ করেছিল। আর ওয়ান অফ দ্য মেইন attributes to that is Alfred Sturtevant, যা কথা আমরা এখানে বললাম। তো ঠিক আছে, তো এবার এই পার্টটা আমরা মোটামুটি বুঝে গেছি, এটা মোটামুটি খুব একটা ডিফিকাল্ট না, এই সেটা মোটামুটি বোঝা গেছে। তো এখানে সেম জিনিসটা দেখাচ্ছে যে আমরা যদি ইয়েলো আর হোয়াইট জিন কনসিডার করি, তাহলে আমরা 98.7% প্যারেন্টাল, ইয়েলো হোয়াইট জিন কনসিডার করলে 98.7% প্যারেন্টাল আর 1.3% রিকম্বিনেন্ট। আর যদি হোয়াইট আর মিনিয়েচার ইউজ করি তাহলে আমাদের 62% প্যারেন্টাল। তো এখানে আমরা কি বলতে পারি যে ডিস্টেন্সটা যেটা অনেকটা বেশি, রাইট? তো এখানে আমরা এখানে যদি জিনের ছবি রেখে তাহলে আমরা বুঝতে পারছি এখানে দেখো জিন কতটা ক্লোজ কম্পারেটিভলি, এখানে কতটা দূর। তো এটাই অ্যাকচুয়ালি ব্যাপার, যে এক্ষেত্রে অনেকটাই দূর আর এখানে অনেকটা ক্লোজ। তো দিস ইজ ওয়ান থিং দ্যাট নিডস টু বি কনসিডার্ড। আচ্ছা, লিঙ্কেজ আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে রেজাল্টস অফ টু ডাইহাইব্রিড ক্রসের সৌন্দর্য, মানে এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তো লিঙ্কেজ আর রিকম্বিনেশন প্রথমে ইম্পর্টেন্ট টপিক, যেটা আমাদের এখানে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর নেক্সট যে জিনিসটা আমরা ডিসকাস করবো, সেই জিনিসটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স হচ্ছে একটা জিনিস, এটা তোমার পড়ে মনে হবে যে অপোজিট অফ সামথিং। ঠিক আছে, চলো। সো
পলিজেনিক ইনহেরিটেন্সটাকে আমরা কি বলতে পারি? মানে একটা কথা বললো, এর আগে আমরা জিনিস পড়েছি, সেটা হচ্ছে, না আমরা এখন পড়বো পলিজেনিক ইনহেরিটেন্স, আর নেক্সট জিনিসটা হচ্ছে জাস্ট অপোজিট অফ ইচ আদার। সো মাঝে মাঝে কি হয়, মানে আমরা এর আগে কি পড়লাম যে পি প্লান্টের ক্ষেত্রে যে জিন টি, ক্যাপিটাল টি স্মল টি, দুটো এলিমেন্টস, এটা সোললি কন্ট্রোল করছে হাইট, যার কারণে যেহেতু একটা জিন, যার কারণে আমাদের ইদার আমরা পাচ্ছি একটা পিওর টল পি প্লান্ট বা একটা পিওর ডর্ফ। সেম ফর সিড কালার, সিড শেপ, এসবের ক্ষেত্রে। কিন্তু আমি যদি টলনেস জিনটাকেই হিউম্যানসে কনসিডার করি, এরকম কি হয় যে either we are having a completely tall generation and we are having a completely dwarf generation, এরকম তো না। we are having a wide variety of heights, আমাদের পুরো একটা গ্রেডিয়েন্ট আছে হাইটের, কেউ লম্বা, কেউ বেটে, নানা রকম হাইটস আছে। তো এখানে একটা জিনিস আমরা বলতে পারি যে মাল্টিপল জিনস আর অ্যাকচুয়ালি কোডিং ফর দ্য সেম ট্রেট। তো এটাকে আমরা বলি পলিজেনিক ইনহেরিটেন্স। মাল্টিপল জিনস বলার থেকে আমরা অ্যালিলস বলা বেটার, মাল্টিপল অ্যালিলস কোডিং ফর সিঙ্গেল ট্রেট। আচ্ছা, সো মেন্ডেলস স্টাডিজ মেইনলি ডেসক্রাইব দোজ ট্রেটস দ্যাট হ্যাভ ডিস্টিংক্ট অল্টারনেট ফর্মস। তো মেন্ডেল এমন এমন স্টাডি করেছিল যেখানে প্রত্যেকটা ট্রেট ওয়ার ভেরি ডিস্টিংক্ট, মানে এই যে প্লান্ট হাইট, সিড কালার, এই দুটোর মধ্যে কোনো রিলেশনই নেই, দে আর ডিস্টিংক্ট, দে আর সেপারেট। ঠিক আছে, বা আমরা যদি আমাদের আশেপাশে দেখি যে ট্রেডস গুলো পাচ্ছি, ওগুলো তো অতটা ডিস্টিংক্ট ভাবে থাকে না। দেয়ার ইজ আ গ্রেডিয়েন্ট দ্যাট দিস ট্রেডস শো। ফর এক্সাম্পল, যেটা আমি বললাম, ইন হিউম্যানস উই ডোন্ট জাস্ট হ্যাভ টল অর শর্ট পিপল as two distinct alternatives, but you have a whole range of possible heights. Such traits are generally controlled by 3 or more genes and are called polygenic traits. So traits that are controlled by 3 or more genes are called polygenic traits. Okay, the polygenic trait or criteria ki there has to be polygenic traits or criteria হচ্ছে 3 or more genes, 3 or more genes. Besides the involvement of multiple genes, polygenic inheritance also takes into account the influence of the environment. So পার্সনের হাইটটা ছাড়াও ওদের এনভায়রনমেন্ট, যেটা দ্য এনভায়রনমেন্ট ইন উইচ পার্সন ইজ অ্যাকচুয়ালি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। একটা কথা আমরা এখানে বলতে পারি, ধরো আমাদের স্কিন কালার, আমাদের কি এরকম কোনদিন হয় যে একটা উই আর গেটিং ওয়ান টাইপ উইচ ইজ কমপ্লিটলি হোয়াইট এন্ড উই আর গেটিং ওয়ান টাইপ উইচ ইজ কমপ্লিটলি ডার্ক? এরকম তো হয় না। We do have a variety of skin types, right? আর এটা ছাড়াও we are having additional skin types because the environment is affecting us. People are getting tan, লোকের ট্যান পড়ে, যে আমরা বলি ট্যান পড়ে যাবে, ওই জন্য মা বাবা বলে সানস্ক্রিন মেখে ঘুরতে, তো ট্যান পড়ে যায়। তো এইসব ক্ষেত্রে অ্যাকচুয়ালি অনেক কিছু হতে পারে। ঠিক আছে, তো ওইসব ক্ষেত্রে যে স্কিন কালারটা জেনেটিক্যালি এক্সপ্রেস হচ্ছে, সেটা থেকে মেবি সেখান থেকে মেবি আমরা লাইক এক শেড ডার্ক স্কিন কালার দেখতে পারি, বাট সেটা কি জেনেটিক্যালি কন্ট্রোল না। তো এটা অ্যাকচুয়ালি মানে ইম্পর্টেন্ট, যেটা আমরা বেসিক্যালি জানা উচিত। ঠিক আছে, তো এই জিনিসটা আই গেস মোটামুটি হয়ে গেছে। এবার নেক্সট, তো such traits are controlled by 3 or more genes and polygenic traits, and multiple genes ছাড়া থাকলে এটা কি করছে, takes into account the influence of environment. Human skin color is another classical example of this. In a polygenic human, এটা বললাম, তো in a polygenic trait মানে কি, a trait that is controlled by 3 or more genes. The phenotype reflects the contribution of each allele. তো ফিনোটাইপটা কি করছে, প্রত্যেকটা অ্যালিলের কন্ট্রিবিউশনটাকে রিফ্লেক্ট করছে। মানে ফিনোটাইপ যেটা আসছে, ধরো আমাদের একটা মিডিয়াম টল, মানে 170 সেন্টিমিটার হাইট একটা ছেলে কনসিডার করছি, তাহলে আমাদের প্রত্যেকটা অ্যালিলের কন্ট্রিবিউশনকে কিন্তু আমরা এখানে কনসিডার করছি। প্রত্যেকটা অ্যালিলের কন্ট্রিবিউশন কনসিডার করে বেসিক্যালি আমরা এটা ডিসাইড করতে পারছি। ঠিক আছে, চলো নেক্সট জিনিস, যে in a polygenic trait the phenotype represents the contribution of each allele, মানে the effect of each allele is additive, মানে প্রত্যেকটা অ্যালিলের যে এফেক্ট সেটা কিন্তু ওভারঅল অ্যাডাপ্ট করছে, যার কারণে আমরা যেই মানে আউটপুটটা পাচ্ছি সেটা একটা আমাদের ইউনিক। আচ্ছা, তো to understand this better, let us assume that 3 genes A, B and C control skin color in human, and the dominant forms capital B, capital C responsible dark skin color, recessive forms small c are responsible light skin color। ঠিক আছে, লম্বা সেট। তো এখানে আমরা এটাই বলছি যে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি এই তিনটে কিন্তু আমাদের এক্সপ্রেস করছে ডার্ক স্কিন কালার, ওয়াইল স্মল এ, স্মল বি, স্মল সি হলে কিন্তু আমাদের লাইট স্কিন কালার এক্সপ্রেস হচ্ছে। ঠিক আছে, তো
এই জিনোটাইপটা যেখানে আমাদের অল আমাদের বেসিক্যালি ডমিনেন্ট এলিলস, মানে আমাদের ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল, এটা কিন্তু এই স্কিন কালারটা কিন্তু আমাদের বেসিক্যালি ডার্ক স্কিন কালার হবে, রাইট? ডার্কেস্ট। আর যেখানে স্মল এ, স্মল এ, স্মল বি, স্মল বি, স্মল সি, স্মল সি, এটা কিন্তু আমাদের লাইটেস্ট স্কিন কালার হবে এখানে। মানে কি, there cannot be any skin color that is lighter than this. আচ্ছা, তো জিনোটাইপ in which all dominant alleles with the darkest skin color is capital A is what? It is capital A, capital S, capital B, capital B, capital C. And the genotype in which the lightest skin color is small a, small a, small a, small a, small b, small b, small c, small c. As expected, the genotype with 3 dominant alleles and 3 recessive alleles will have an intermediate skin color. So ওটা বেসিক্যালি ইন্টারমিডিয়েট, বিকজ তিনটে এক্সপ্রেস করতে পারছে আর তিনটে এক্সপ্রেস করতে পারছে না, তো ওখানে আমাদের বেসিক্যালি ইন্টারমিডিয়েট স্কিন কালার আসছে। তো একটা ব্যাপার, এবার দেখো, তো আমরা বেসিক্যালি এখানে কি করছি, নাম্বার অফ ইচ টাইপ অফ অ্যালিলস উইল ডিটারমাইন দ্য ডার্কনেস অর লাইটনেস অফ দ্য স্কিন। তো একটা ইন্ডিভিজুয়ালের কতগুলো অ্যালিলস আছে সেটা বেসিসে আমরা ডিসাইড করতে পারছি যে তার স্কিন কালারটা কতটা ডার্ক, কতটা লাইট। তো আচ্ছা, তো এটা হলো আমাদের পলিজেনিক ইনহেরিটেন্স, এটা যথেষ্ট ইজি পার্ট, বুঝেই পেরেছো। এবার নেক্সট টপিক যেটা আমি বলতে যাচ্ছি এটাকে আমরা বলতে পারি প্লিওট্রপি। প্লিওট্রপি আর পলিজেনিক ইনহেরিটেন্স অ্যাকচুয়ালি জাস্ট দি রিভার্স অফ ইচ আদার। পলিজেনিক ইনহেরিটেন্স আমরা বললাম there are multiple genes controlling a single trait. প্লিওট্রপিতে there is a single gene that is controlling multiple traits. ওখানে আমাদের জিন এ, জিন বি, জিন সি তিনটে মিলে হাইট এক্সপ্রেস করছে। এখানে আমাদের একটাই জিন, সাপোজ জিন ডি আমাদের 3 থেকে 4টে ট্রেট এক্সপ্রেস করবে। সেটা হাইট হতে পারে, সেটা হেয়ার কালার হতে পারে, সেটা আই কালার হতে পারে, সেটা আরো কিছু অন্য ট্রেট হতে পারে, বাট দেয়ার হ্যাজ টু বি মাল্টিপল ট্রেটস। এই জিনিসটা কিন্তু আমাদের মোটামুটি জানা বোঝা দরকার, ঠিক আছে? নেক্সট, so we have so far seen the effect of a gene on a single phenotype. So one gene, one phenotype. Pleiotropy is a key. Pleiotropy is a case in which a single gene controls multiple phenotypes. So there are, however, multiple phenotypes. There are, however, instances where a single gene can exhibit multiple phenotypic expressions. So এটাই আমি বলতে চাইছি, where a single gene can exhibit multiple phenotypic expressions. Such a gene is called a pleiotropic gene. তো আমরা কি বললাম, আমরা পলিজেনিক ট্রেট বললাম, এখানে আমরা বলছি pleiotropic gene. A single gene, multiple expressions. The underlying mechanism of a pleiotropy in most cases is the effect of a gene or metabolic pathways which contribute towards different phenotypes. তো pleiotropy as a whole কখন হয়? pleiotropy তখন হয় যখন একটা জিন এমন একটা এনজাইম বা কোনো প্রোটিনের সিনথেসিস করে যেটা মেটাবলিক পাথওয়েতে ভীষণ ইম্পর্টেন্ট, আর যদি সেটা ইম্পেয়ার্ড হয়ে যায় তাহলে মেটাবলিক পাথওয়েটা টোটালি ইম্পেয়ার হয়ে যায়, ঠিক আছে? তো এখানে যেমন আমরা দেখছি যে আমরা কিছুক্ষণ পরে দেখবো ফিনাইলকিটোনের একটা কেস। তো ওখানে কি হবে, যখন একটা এনজাইমের সিনথেসিস হ্যাম্পার্ড হবে তখন কিন্তু মাল্টিপল মেটাবলিক প্রোডাক্টস এফেক্ট হবে। মাল্টিপল মেটাবলিক প্রোডাক্টস এফেক্ট হওয়ার জন্য আমাদের না অনেক রকম এফেক্টস বডিতে আসবে। তো এটাই হচ্ছে আমাদের প্লিওট্রপিক কনসেপ্ট, ঠিক আছে? চলো নেক্সট। তো এই ব্যাপারটা হচ্ছে আন্ডারলাইন মেকানিজম বলতে আমরা কি বললাম, এখনই বললাম যে the effect of a gene on metabolic pathways contribute towards different phenotypes. An example of this is the disease phenylketonuria, which occurs in humans. The disease is caused by the mutation in a gene that codes for the enzyme. So phenylketonuria হচ্ছে classic example of pleiotropy. So it is a classic example of pleiotropy. ক্লাসিক এক্সাম্পল প্লিওট্রপি বলতে আমরা কি বলতে পারি, সিঙ্গেল জিন শোজ মাল্টিপল এফেক্টস। আচ্ছা, সো এখানে কি হচ্ছে, এখানে একটা জিনে মিউটেশন হচ্ছে, এটাকে আমরা বলতে পারি জিন কোডিং ফর ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেস, ঠিক আছে? তো তো কি হচ্ছে, ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ জিনে কিন্তু আমাদের মিউটেশন হচ্ছে। আর যেহেতু আমাদের ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ জিনে মিউটেশন হচ্ছে, এটা কিভাবে এক্সপ্রেস করছে, এটা এক্সপ্রেস করছে অ্যাজ মাল্টিপল ফিনোটিপিক এক্সপ্রেশন। মাল্টিপল এক্সপ্রেশনস এর মধ্যে কি আমরা কিছুক্ষণ পরেই পড়বো, যে এটা অনেক রকম ফিচার্স দেখায়। আচ্ছা চলো নেক্সট। তো এবার যেটা বলছি যে
যে a disease is caused by mutation gene the costal enzyme phenylalanine hydroxylase which manifests itself through phenotypic expression characterized by mental retardation reduction in hair skin pigmentation. তো কি হচ্ছে, সিঙ্গেল জিন এফেক্ট হচ্ছে, মানে জাস্ট একটা জিন এফেক্ট হচ্ছে। তো সিঙ্গেল জিন এফেক্ট হচ্ছে, এফেক্ট হয়ে কি করছে, ইট ম্যানিফেস্ট অ্যাজ মেন্টাল রিটার্ডেশন, ইট ম্যানিফেস্ট অ্যাজ মেন্টাল রিটার্ডেশন, তারপর হচ্ছে হেয়ার অ্যান্ড স্কিন পিগমেন্টেশন রিডাকশন। তো এই ম্যানিফেস্ট অ্যাজ মেন্টাল রিটার্ডেশন, হেয়ার স্কিন পিগমেন্টেশন রিডাকশন। আরেকটা হচ্ছে আমাদের বেসিক্যালি আরেকটা যেটা আমরা দেখতে যাবো সেটা হচ্ছে বেসিক্যালি এটা আমাদের বল এক্সপ্রেশন কি হবে, যে ওই এনজাইম প্রোডাকশনটা বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ফিচার, সেটা আমরা এখানে দেখছি। তো এটা ইজ এক্সাম্পল অফ প্লিওট্রপি। তো প্লিওট্রপি আর পয়জনিং ইনহেরিটেন্স অ্যাকচুয়ালি এর মধ্যে অপোজিট অফ ইচ আদার, ঠিক আছে, দুটোর এক্সপ্রেশন আলাদা, দুটো ফিচার্স আলাদা। তো যাই হোক, তো নেক্সট জিনিসটা আমরা বলতে যাচ্ছি, নেক্সট জিনিসটা আমরা আসি হচ্ছে সেক্স ডিটারমিনেশন। সেক্স ডিটারমিনেশনটা কি, যে কিভাবে মানে আমরা বিফোর বার্থ বা কোনো ধরনের ইন্ডিভিজুয়াল, আমরা হিউম্যান থেকে আইডেন্টিফাই করা আদার ইন্ডিভিজুয়াল ইজ নট দ্যাট ইজি। তো কিভাবে আমরা অ্যাকচুয়ালি সেটাকে ডিসাফার করি দ্য সেক্স অফ দ্য ইন্ডিভিজুয়াল, সেটা আমরা এখানে পড়তে যাচ্ছি। তো মেকানিজম অফ সেক্স ডিটারমিনেশন হ্যাজ অলওয়েজ বিন আ পাজল বিফোর দ্য জেনেটিসিস। তো জেনেটিসিসটা যেহেতু জেনেটিক ম্যাটেরিয়াল ইনভলভমেন্ট ছিল, তো দ্য মেজরলি দ্য ওয়ার্ক অফ জেনেটিসিস্ট অনলি। তো the initial clue about the genetic chromosomal mechanism of sex determination can be traced back to some of the experiments carried out in insects. So initial clue ta amra kotha theke pacchi, initial clue some of the experiments carried out in insects. In fact, the cytological observations made in a number of insects led to development of the concept of genetic chromosomal basis of sex determination. So the initial clue can be traced back to some experiments carried out in insects, and in fact the cytological observations made in a number of insects, মানে আমরা ইনসেক্টের যে অবজারভেশন গুলো পেলাম ওটা থ্রু আমাদের বেসিক্যালি কি হলো, আমরা একটা কনসেপ্ট ডেভেলপ করতে পারলাম, সেটা হচ্ছে হাউ টু জেনেটিক্যালি ডিটারমাইন দ্য সেক্স অফ দ্য ইন্ডিভিজুয়াল। তো এখানে কি বলছে, cytological observations made in a number of insects led to the development of the concept of genetic chromosomal basis of sex determination. Henking in 1891 could trace a specific nuclear structure all throughout spermatogenesis in few insects. তো হেনকি কি দেখলো, হেনকিং কি দেখলো যে কিছু ইনসেক্ট মানে কিছু ইনসেক্টের একটা স্পেসিফিক স্ট্রাকচার আছে, কিছু ইনসেক্টে এটা আছে একটা স্পেসিফিক স্ট্রাকচার, আর সেই স্পেসিফিক স্ট্রাকচারটাই 50% of the sperms are transmitted হচ্ছে, আর observed by him in 50% of the sperms received and this structure 50% of the sperm, whereas the other 50% of the sperm did not receive it. So there were 50% of the sperm received this structure while 50% of the sperms did not. So এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমরা দেখি যে এটা কি, this some structure is there যেটা আমাদের ফার্স্ট অফ অল কিছু ইনসেক্টে পাওয়া যাচ্ছে, তারপর 50% স্পার্মে পাওয়া যাচ্ছে, 50% স্পার্মে পাওয়া যাচ্ছে না। তো তারপর হেনকিং দেখলো যে হেনকিং gave a name to this structure as X body, but he could not explain its significance. So Henking's life period, he was not able to explain the significance of this, but he was just able to show like there is something. So Henking gave the name X body, and he could not explain significance. Further investigations by other scientists led to the conclusion that the X body is nothing but a chromosome, and that's why it was given the name X chromosome. It was also observed that in a large number of insects, the mechanism of sex determination of XO type. That is, all eggs bear an additional X chromosome besides the other chromosome, and on the other hand, some of these sperms bear X chromosome, but some do not. তো কিছু আমরা ইন্ডিভিজুয়ালস দেখলাম যে কিছু অর্গানিজমস আমরা দেখলাম XO টাইপ অফ সেক্স ডিটারমিনেশন, মানে যেখানে আমাদের এখানে এই যে ড্রোসোফিলা মেলানো কাছে দেখলে না, ড্রোসোফিলা না, XO। তো যেটা আমরা অ্যাকচুয়ালি এখান থেকে বলতে পারছি যে XO টাইপ অফ সেক্স ডিটারমিনেশন, যেখানে কিছু এক্সাক্ট অ্যাডিশনাল X ক্রোমোজোম আছে অন্য ক্রোমোজোম ছাড়া, কিছু আর অন দ্য টাইম সাম অফ দিস ফর্মস বাট X ক্রোমোজোম বা সাম ডু নট, তো কিছু তো X ক্রোমোজোম থাকে, কিছু থাকে না। তো X নট ইন্ডিভিজুয়াল যেটা হয় সেটা হচ্ছে মেল, আর XX যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিমেল। তো আমাদের স্পার্ম প্রোডাকশন যখন হচ্ছে কিছু ফর্মে X থাকে, কিছু ফর্মে থাকে না, ওয়াইল কিন্তু X এ বেশিরভাগই আমাদের X থাকে। তো এখানে স্পার্ম বলছেন যেটা ইনসেক্ট, তো সবকিছু এখানে। তো যাই হোক, X ফার্টিলাইজার সাম হ্যাভিং দ্য X ক্রোমোজোম, তো যখন একটা এগ কে X ক্রোমোজোমাল সামের সাথে ফার্টিলাইজ করছে আমরা পাচ্ছি XX, তাহলে ওটা কি হচ্ছে বিকাম ফিমেলস, এন্ড দোজ ফার্টিলাইজার সাম দ্যাট ডু নট হ্যাভ X ক্রোমোজোম বিকাম মেল। তো ডু নট হ্যাভ X ক্রোমোজোম মানে এটা হচ্ছে আমাদের O, ওটা যখন ফিউজ করছে এটা ফর্ম করছে ফিমেলস। তো
তো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমরা কি বলছি যে এক্স ফার্টিলাইজার স্পার্ম হ্যাভিং এক্স ক্রোমোসোম বিকাম ফিমেল এন্ড এক্স ফার্টিলাইজার স্পার্ম দ্যাট ডু নট হ্যাভ এক্স ক্রোমোসোম বিকাম মেল। সিম্পল। সো নেক্সট হচ্ছে যে ডিউ টু দ্য ইনভলভমেন্ট অফ দি এক্স ক্রোমোসোম ইন দ্য ডিটারমিনেশন অফ সেক্স ইট ওয়াজ ডেজিগনেটেড টু বি দ্য সেক্স। আমরা কি দেখছি যে মেলস এর কাছে যে এক্স ক্রোমোসোমটা আছে 50% অফ দ্য স্পার্ম দ্যাট ইজ হাইলি এসেনশিয়াল ইন ডিটারমিনেশন অফ দি সেক্স। ফিমেলের কাছে সেটা থাকুক না থাকুক, মেলের কাছে সেটা থাকা কিন্তু ইম্পর্টেন্ট। এবার মেয়েদের কাছে সেটা মেয়েদের কাছে যেরকম যে কোনো ফিমেল ইন্ডিভিজুয়ালের কাছে এক্স ক্রোমোসোম সবসময় প্রেজেন্ট। ইট ডিপেন্ডস অন দি মেল কি তার কাছে কি ক্রোমোসোম আছে, আর সেই বেসিসে বেসিক্যালি আমাদের এই জিনিসটা ডিসাইড হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট। তো এন্ড দ্য রেস্ট অফ দ্য ক্রোমোসোমস আর নেমড অ্যাজ অটোজোমস। তো ওই দুটো ক্রোমোসোম ছাড়া যে এই এক্স ক্রোমোসোমটা যেহেতু সেক্স ডিটারমিনেশনে ইনভলভড, এটাকে আমরা বললাম সেক্স ক্রোমোসোম, আর বাকিকে আমরা বললাম অটোজোমস, মানে যেটা কোনো ইনভলভমেন্ট নেই, এটা ইকুয়ালি ট্রান্সমিট হয় মেল আর ফিমেলে। Grasshopper is an example of X0 type of sex determination in which the males have only one X chromosome besides the autosomes, whereas females have a pair of X chromosomes. তো X0 type আমাদের কোথায়, আমাদের X0 type আমাদের কোথায় ফলো হয়? গ্রাসহপারে। গ্রাসহপারে কি হচ্ছে, মেল হচ্ছে X0, ফিমেল হচ্ছে XX। তো এটা আমরা একটা জিনিস যেটা বেসিক্যালি আমরা পাচ্ছি। ঠিক আছে, নেক্সট। These observations led to the investigation of a number of species to understand the mechanism of sex determination. তো এরকম ভাবে other than grasshopper we did investigation, আমরা ইনভেস্টিগেট করলাম মাল্টিপল স্পিসিস কে to discover কি like what are the methods of sex determination in them। এইভাবে আমরা ডিসকভার করতে পারলাম যে in a number of other species, other insect and mammals including man, তো in a number of other insect and mammals including man আমরা কি দেখছি যে XY type of sex determination is seen where both male and female have the same number of chromosomes। তো X মানে ওখানে কি ছিল, X0 মানে মেলে শুধু X আছে, ফিমেলে একটা X আছে, আরেকটা X আছে। তো ফিমেলস হ্যাভ ওয়ান ক্রোমোসোম মোর দ্যান মেলস। এবার আমি যখন সেটা XY সেক্স ডিটারমিনেশন দেখছি, তাহলে আমরা দেখি মেল হচ্ছে XY, ফিমেল হচ্ছে XX। তাহলে এখানে আমাদের যে ক্রোমোসোম নাম্বারটা, এটা ছাড়া টু পেয়ার দ্য অটোজোমস, এটা তো কমন। তো এটাতে আমি কি দেখছি যে ক্রোমোসোম নাম্বারটা ইজ ইকুয়াল ইন এভরি ইন্ডিভিজুয়াল। Among the males an X chromosome is present but its counterpart is distinctly smaller. So among the male আমাদের একটা X chromosome আছে, বাট এর কাউন্টারপার্টটা অনেক স্মল, যেটা আমরা বলি Y chromosome। এখানে কি বলছে যে males have X chromosome but its counterpart is small and it's called Y chromosome. Females, however, have a pair of X chromosomes. Both males and females bear the same number of autosomes. Hence, the males have autosomes plus XY. Then, also males have autosomes plus XY. Females have autosomes plus XX. In human beings and in Drosophila, the males have one X and one Y chromosome, but females have a pair of X chromosome behind the autosomes. তো গ্রাসহপারে আমরা শিখলাম মেলস হচ্ছে 2A plus X0, ফিমেল হচ্ছে 2A plus XX, আর 2A মানে অটোজোমস 2 পেয়ার, বিকজ এটা ডিপ্লয়েড অর্গানিজমের কথা বলছি। কিন্তু আমি যদি সাম আদার ইনসেক্টস এন্ড ম্যামেলস দেখি, তাহলে সেটা হয়ে যাচ্ছে 2A plus XY হচ্ছে মেল, 2A plus XX হচ্ছে ফিমেল। তো এটা হচ্ছে মেল, তো এটা ফিমেল। তো এখানে আমরা কি বলছি, এখানে আমরা দেখছি ক্রোমোসোম নাম্বার নট ইকুয়াল, বাট এখানে কি হচ্ছে ক্রোমোসোম নাম্বার ইজ ইকুয়াল। সো এটা হচ্ছে আরেকটা ব্যাপার যেটা আমাদের এখানে দেখা উচিত। ঠিক আছে, চলো নেক্সট। এই জিনিসটা আমরা আই গেস মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি। না, in the above description is said about two types of sex। আমরা এখানে দুটো টাইপ অফ সেক্স ডিটারমিনেশন বললাম, একটা হচ্ছে X0 টাইপ, আর একটা হচ্ছে XY টাইপ। X0 টাইপ অফ সেক্স ডিটারমিনেশন, এটা হচ্ছে XY টাইপ অফ সেক্স ডিটারমিনেশন। ঠিক আছে, নেক্সট। তো আমরা X0 টাইপ and XY টাইপ, but in both the cases males produce two different types of gametes। দুটো কেসে একটা জিনিস কমন, যে মেল যে টাইপের গ্যামেট প্রডিউস করছে সেটা কিন্তু ডিফারেন্ট, কারণ মেলদের দুটো গ্যামেট প্রোডাকশন কিন্তু সেম না। Males are producing different types of gametes, either with or without X chromosome। some আচ্ছা, তো মেল দুটো টাইপের gametes হচ্ছে, একটা হচ্ছে either with X chromosome or either with or without X chromosome, some gametes with X chromosome and some with Y chromosome। তো মানে ওরা কি করছে, দুটো টাইপ, একটা গ্যামেটে X আছে, একটা গ্যামেটে X নেই, আর একটা গ্যামেটে X আছে, একটা গ্যামেটে Y আছে, দুটো টাইপ। তো এটা ফার্স্ট টাইপ অফ সেক্স ডিটারমিনেশন ইজ যেটা মেল হেটেরোগ্যামেটি। তো মেল গ্যামেটস এখানে আমাদের মেলে হয়ে যাচ্ছে একটা X একটা Y গ্যামেট, আর একটা এখানে হয়ে যাচ্ছে X, আর এটাতে কিছু নেই, জিরো। তো আমরা বলছি এটাকে আমরা বলছি মেল হেটেরোগ্যামেটি। In some other organisms, birds, there is a different method of sex determination.
এখানে কি in this case the total number of chromosomes is same in both male and female, same means the total number of chromosomes same, but two different types of gametes are actually present in females. So bird এ আমাদের ZZZW টা ইগো সেক্স ডিটারমিনেশন হয়, যেখানে ZW যেটাকে আমাদের মেল হয়েছিল, মানে এরকম হেটেরোজেনিটি মেলে ছিল, এটা কিন্তু আমাদের ফিমেল। তো ZW হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল। তো যে ফিমেল হেটেরোগেমিটি it is shown by birds. In order to have a distinction with the mechanism of sex determination described earlier, the two different sex chromosomes of female part have designated to be Z and W. Bird female কি করছে, এটা Z একটা W. In these organisms, the females have one Z and one W, whereas males have a pair of Z chromosomes behind the autosome. So male এ কি হচ্ছে, the pair of Z chromosomes, while female হচ্ছে একটা Z একটা W। ঠিক আছে, তো নেক্সট, এটা মোটামুটি আই গেস মোটামুটি বোঝা গেছে। ঠিক আছে, নেক্সট সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যানস। তো এখানে আমরা মোটামুটি সেক্স ডিটারমিনেশন অ্যানিমালস, এখানে হিউম্যানস এরও কিভাবে হয় সেটা আমরা বলে দিয়েছি। পরে এবার সেক্স ডিটারমিনেশন হিউম্যানস একটা যদি ব্রিফাইটা দিয়ে দিই, আর এর পরের পার্টটা আমাদের ইজি আছে, পরের পার্টটা আমরা তারপর হিউম্যান জেনেটিক্স এর নানা প্রবলেমস এনকাউন্টার করবো। তো তার আগে এই জিনিসটা বোঝা নেওয়া অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট। It has already been mentioned that the sex determinant mechanism in case of humans is XY type, যেখানে males হচ্ছে XY, females হচ্ছে XX. Out of the 23 pairs of chromosomes present, 22 pairs are exactly same in both male and female. These are autosomes. Out of the 23 pairs, 22 pairs হচ্ছে same, মানে যে 2A বলছি আমরা, 22টা ক্রোমোজোম ইনটু 2, মানে আমরা বলছি 22 পেয়ার্স। তাহলে আমরা এটাকে দেখাতে যাচ্ছি পেয়ার্স মানে 2 ইনটু 8, 2A, তাহলে A কত যাচ্ছে 22 কমন। তো 2A আমাদের কমন। A pair of X chromosomes are present in female, whereas the presence of X and Y chromosome determinant of the male characteristic. তো XX হচ্ছে ফিমেল, XY হচ্ছে মেল। নেক্সট, during spermatogenesis among males, two types of gametes are produced. So during spermatogenesis দুটো টাইপের গ্যামেট পাচ্ছি, একটা হচ্ছে contains the X chromosome, একটা হচ্ছে contains the short or small or Y chromosome. 50% of the total sperm produced carry the X chromosome, and the rest 50% is Y chromosome besides the autosomes. So sperm production এ 50% X chromosome আছে, 50% আছে Y. Females however produce only one type of ovum with the X chromosome. Females এ কি, যেহেতু XX genetic combination, gametes কিন্তু সব সেম, মানে একটাই টাইপ অফ গ্যামেট, সেটা হচ্ছে X। ঠিক আছে, নেক্সট, there is an equal probability of fertilization of the ovum with the sperm carrying either X or Y. So ovum যেটা that contains X, ওটা কিন্তু একটা equal fertilization এর চান্স আছে with the sperm that contains X and the sperm that contains Y, একটা equal chance. In case the ovum fertilizes with the sperm carrying X chromosome, the zygote develops into a female. তো ovum তো X আছে, এটা দিয়ে এবার X হলো স্পার্মের সাথে ফিউজ করে, এটা ফর্ম করবে XX ফিমেল। এটা দিয়ে একটা Y কন্টেইনিং স্পার্মের সাথে ফিউজ করে, এটা ফর্ম করবে XY, যেটা আমরা বলতে পারি মেল। And the fertilization of the ovum with the Y chromosome carrying sperm results in a male offspring. Thus, it is evident that it is a genetic makeup of the sperm that determines the sex of the child. It is also evident that in each pregnancy, there is always a 50% chance with the probability being a male or female. But it's still unfortunate that the society women are blamed for giving birth to female children and has been ostracized and humiliated because of this false notion. So, এটা এখানে আমরা এটাই বলতে চাইছি যে ফিমেল সবসময় এক্স ক্রোমোসোম নিজেদের সাইড থেকে কন্ট্রিবিউট করে। ইট ডিপেন্ডস টোটালি অন দি মেলস কি ওরা এক্স কন্ট্রিবিউট করে না এক্স কন্ট্রিবিউট করে না ওরা ওয়াই কন্ট্রিবিউট করে। ঠিক আছে, ওরা এক্স কন্ট্রিবিউট করবে না ওয়াই কন্ট্রিবিউট করবে, তার উপরই আমাদের বেসিক্যালি প্রজেনের সেক্সটা ডিটারমাইন করা হবে। ইন্ডিয়াতে দেওয়া দ্য কমন ট্রেডিশন দ্যাট দ্য ফিমেলস আর অ্যাকচুয়ালি ব্লেম ফর দ্য সেক্স অফ দ্য চাইল্ড, বাট দ্যাট ইজ রং। ইট টোটালি ডিপেন্ডস অন দি মেল। মেল যে স্পার্মটা থ্রু ফিউশন হবে সেটা এক্স আছে না ওয়াই আছে, তার উপরই বেসিক্যালি আমাদের ডিটারমাইন করে আসবে। ঠিক আছে, তো এইটা আমাদের ইম্পর্টেন্ট, এই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি বলা দরকার। ঠিক আছে, তো এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছি। নেক্সট, তো সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান আই গেস ক্লিয়ার। এখান থেকে এটা তো আগে পড়েছো, এখান থেকে ওইটা কোয়েশ্চেন আসে না, ততটা পড়েছো মোটামুটি, ততটা আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো নেক্সট সেক্স ডিটারমিনেশন হানিবি। এবার একটা ইউনিক জিনিস আমরা পেলাম, সেটাকে আমরা বলতে পারি সেক্স ডিটারমিনেশন হানিবি। এটাকে আমরা বলতে পারি হ্যাপ্লোডিপ্লয়েডি। হ্যাপ্লোডিপ্লয়েডি এটাকে আমরা কেন বলি এটা এখন তোমরা বুঝতে পারো। The sex determination honeybee depends on the number of sets of chromosomes the individual receives.
হানিবিতে কি হয়, হানিবিতে আমি বুঝি আগে, কমপ্লিকেটেড, পড়লে কিছু বোঝা যাবে না। হানিবিতে একটা ফিমেল আছে, হানিবিতে শুরু করে কুইন বি থেকে ফিমেল ডিপ্লয়েড 32 ক্রোমোজোমস আছে। এবার সেটা মিওসিস আন্ডারগো করলো ফিমেলটা, ফিমেল গ্যামেটস গুলো করে আমাদের বেসিক্যালি দিল হ্যাপ্লয়েড 16 এবার এই 16 ক্রোমোজোমটাই একটু ডেভেলপ করে গেল, ডেভেলপ করে ফর্ম করে গেল মেল। তাহলে কি দেখাচ্ছে যে মেল আর ফিমেল আর নট হ্যাভিং দ্য সেম প্লয়েড। এবার কি হচ্ছে ওদের এটা হলো, এবার যে মেলটা ডেভেলপ করেছে ওটা গ্যামেটের সাথে ফিউজ করবে, ফিউজ করে দিয়ে দেবে ফিমেল। তো ইট শোজ আ ফেনোমেনন কল হ্যাপ্লোডিপ্লয়েডি। এখানে ডিপ্লয়েড জেনারেশন থেকে আমরা হ্যাপ্লয়েড ফর্ম করছি, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড ফর্ম করছি, and it goes on and on. An offspring formed from the union of a sperm and an egg develops as a female, and an unfertilized egg develops as a male by means of parthenogenesis. An offspring formed from the union of a sperm and egg develops as a female. এখানে কি হচ্ছে, মেল থেকে আমরা স্পার্ম পেয়ে যাচ্ছি, মেল থেকে আমরা স্পার্ম পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা ওভাম পেয়ে যাচ্ছি, এটা ফিউজ করছে, ফিউজ করে কি দিচ্ছে ফিমেল। আরেকটা হচ্ছে আনফার্টিলাইজড এগ, এটা হচ্ছে মানে আনফার্টিলাইজড এগ ডেভেলপস অ্যাজ আ মেল। তো আনফার্টিলাইজ এগটা আমাদের বেসিক্যালি ফর্ম করছে মেল বাই মিনস অফ পার্থেনোজেনেসিস। This means that the males have half the number of chromosomes that of a female. The females are diploid having 32 chromosomes and the males are haploid having 16 chromosomes. So এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা আমাদের জানা উচিত, সেটা হচ্ছে মেলস আর ফিমেলস ডু নট হ্যাভ দি সেম প্লয়েডি। মেল আর ফিমেলের ক্রোমোজোম নাম্বার, জেনেটিক মেকআপ কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, নেক্সট জিনিস, this is called haplodiploid sex determination as a special characteristic feature such that the male produces sperms by mitosis but the female produces ovum by meiosis. So do not have a father. As a male produces sperm by mitosis, so males do not have a father but have a grandfather, and the females cannot have daughters but can have sons but have a grandfather. তো এখানে আমরা বলছে যে মেলস, এখানে বলছে যে males produce sperms by mitosis and they do not have a father. তো মেল মানে মেলস এর ফাদার নেই, কারণ মেল ডাইরেক্টলি ডেভেলপ করছে ভায়া আমাদের কি বলতে পারি মিওসিস। তো মেলের কোনো ফাদার নেই, কিন্তু ওর সানও হতে পারবে না, কারণ ও যখন ফিউজ করবে ডিপ্লয়েড হয়ে যাচ্ছে, ডিপ্লয়েড হলে আমরা এটাকে ফিমেল বলছি। ঠিক আছে, হ্যাঁ নেক্সট। তো এটা আমরা যেটা বলতে পারছি, হাউ ইজ সেক্স ডিফারেন্ট ডিফারেন্ট ইন বার্ডস। বার্ডস আমরা বলে দিয়েছি যেখানে আমাদের ফিমেল হেটারোজেনিটি দেখা যায়। বার্ডস আমরা দেখি ফিমেল হেটারোজেনিটি, দ্য স্পার্ম অফ রিপ্রেজেন্টেটিভ সেক্স অফ দ্য চিক্স এগ, এগ নট স্পার্ম, লোকে জানি স্পার্ম বলে দেয় বাট এটা অ্যাকচুয়ালি এগ, সেটা আমাদের জানা উচিত। ঠিক আছে, চল নেক্সট। নেক্সট আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করতে যাচ্ছি, যেটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি হচ্ছে আমরা বলি মিউটেশন। মিউটেশন ওভারঅল একটা খুব ব্রড কনসেপ্ট, এন্ড কারেন্ট ওয়ালে মিউটেশনের ইম্পর্টেন্সটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আমাদের জানা উচিত। চলো নেক্সট। Okay. So mutation is a phenomenon which results in the alteration of DNA sequence and consequently results in changes in the genotype and phenotype of an organism. Mutation is a phenomenon that results in alteration of DNA. Mutation কি করছে? Mutation results in alteration of DNA that causes changes in genotype and phenotype. Or simple কথা যদি বলি, mutation মানে হচ্ছে alteration of DNA sequence produces changes in genotype and phenotype. Mutation is the phenomenon in which there is alteration of DNA sequences and consequently changes in genotype and phenotype of an organism. তো জেনেটিক মেকআপ চেঞ্জ করার জন্য আমাদের জিনোটাইপ আর ফিনোটাইপ কিন্তু ডিফারেন্ট আসছে। ঠিক আছে, তো এটাই গেছে, তোমরা বুঝতে পারছো। চলো বাকি জিনিসটা রিসার্চ করি। নেক্সট জিনিস। Now, in addition to recombination, mutation is another phenomenon that leads to variation in DNA. So, recombination ছাড়াও mutation, recombination is a normal procedure. তো এটা ছাড়া আমাদের variation is আলাদা procedure. Variation on the other hand, আমাদের বেসিক্যালি এই মিউটেশন, যেটা মিউটেশন হচ্ছে আমাদের এটা অন্যরকম procedure, যেখানে বেসিক্যালি চেঞ্জেস ইন দ্য ডিএনএ। recombination কি হচ্ছে, ইটস নরমাল বাট এটা নরমাল না। ঠিক আছে, চলো নেক্সট। As you will learn in chapter 5, one DNA, chapter 5 ছিল আমাদের বেসিক্যালি জেনেটিক ম্যাটেরিয়ালের উপর। তো আমরা কি বলছি, one DNA leak runs continuously from one end to other in each chromatid and in highly supercoiled form. তো
তো আমরা নেক্সট চ্যাপ্টার যেটা, ওখানে আমরা এটা শিখবো যে একটা ডিএনএ হেলিক্স সবসময় ওয়ান এন্টার রান করে হাইলি সুপারকয়েল ফর্ম, তারপর লস অর গেইন অফ সেগমেন্ট অফ ডিএনএ রিজাল্ট ইন অল্টারেশন ইন দ্য ক্রোমোসোম। তো যেহেতু ডিএনএ হেলিক্স একটা হাইলি কয়েল ফর্মে থাকে, তো যেখানে যদি ইদার গেন হয়, কোনো সিকোয়েন্স গেন হয় বা কোনো সিকোয়েন্স লস হয়, আমাদের কিন্তু বেসিক্যালি কি হচ্ছে, ক্রোমোসোমের অল্টারেশন হয়ে যেতে পারে। Such genes are no such genes since genes are known to be located on chromosome, alteration of chromosomes result in abnormalities or aberrations। তো আমরা এটাই বলতে চাইছি যে আমরা যদি কোনো ডিএনএ সেগমেন্ট অ্যাড আপ হয় বা ডিএনএ সেগমেন্ট রিমুভ হয়, তাহলে কিন্তু আমাদের জিনস গুলো যেগুলো এক্সপ্রেস করছে দ্যাট দে অ্যাকচুয়ালি উইল হ্যাভ consequent problems। ঠিক আছে, নেক্সট, ক্রোমোসোমাল অ্যাবারেশনস আর কমনলি অবজার্ভড ইন ক্যান্সার সেল। তো ক্রোমোসোমাল অ্যাবারেশনস মানে কি, যে কোনো একটা ক্রোমোসোম সেটা যদি কোনো মেথডে ড্যামেজ হয়ে যেতে পারে, ওটাকে আমরা বলি ক্রোমোসোমাল অ্যাবারেশন। এটা আমরা কোথায় পাই? ক্যান্সার সেলসে। In addition to the above, the mutation also arises due to change in single base pair of DNA। অনেক সময় কি হয়, সিঙ্গেল বেস পেয়ার মানে এটা যদি ডিএনএ সিকোয়েন্স হয় ATGC TACG কমপ্লিমেন্টারি হয়, নেক্সট চ্যাপ্টার এটা ভালো করে পড়বে। তো সাপোজ এখানে একটা মিউটেশন হলো, যেখানে আমাদের কি হলো, এখানে একটা মিউটেশন হলো, টি আমাদের মিউটেশন হলো, তো টি চেঞ্জ হয়ে গেল, এবার টি এর জায়গায় সেটা জি হয়ে গেল। জি আর এ তো কোনো সময় একসাথে কমপ্লিমেন্টারি হতে পারে না। তো এরকম মিউটেশনে কিন্তু আমাদের চেঞ্জ হতে পারে, এটাকে আমরা বলতে পয়েন্ট মিউটেশন। তো এই টাইপের মিউটেশনকে আমরা বলতে পারি পয়েন্ট মিউটেশন। A classical example of one second. A classical example of such a point mutation is sickle cell anemia. Deletions and insertions of base pair of DNA cause frame shift mutation। এবার ধরো অনেক সময় কি হয় যে এই যে আমাদের জেনেটিক মেটেরিয়ালটা, এটা ডিফারেন্ট ফ্রেমস এ রিড করা হয়, আর একটা ফ্রেমে 3টে ডিএনএ সিকোয়েন্স থাকে। ঠিক আছে, তো এই ফ্রেমস নানা রকম ফ্রেম যখন আমরা বেসিক্যালি কনসিডার করছি, ফ্রেমস আমরা রেজাল্ট পাচ্ছি। ঠিক আছে, দেখো তো নেক্সট জিনিস হচ্ছে, next, the mechanism of mutation is beyond the scope of discussion. However, there are many chemical and physical factors that induce mutations that refer to as mutagen, UV mutation, mutagens in organism, and mutation। তো আমাদের কিছু জিনিস আছে যেগুলোকে আমরা বলতে পারি মিউটাজেন। তিনটে টাইপের হয়, ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল। মিউটাজেন কি করে? ইনডিউসেস মিউটেশনস। মিউটেশন কি করছে? আমাদের মিউটেশন ইনডিউস করছে। তো নেক্সট, তো মিউটেশনস আমাদের ইম্পর্টেন্ট। নেক্সট যে জিনিসটা যাচ্ছি ওটাকে আমরা বলছি জেনেটিক ডিসঅর্ডার। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে আমরা চ্যাপ্টার লাস্ট পার্ট যদি আমরা দেখতে যাই। তো এরপরে বেশি কিছু নেই, জেনেটিক ডিসঅর্ডারের সাথে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো জেনেটিক ডিসঅর্ডারের পার্টে আমাদের বেসিক্যালি ফার্স্ট জিনিসটা দেওয়া হচ্ছে পেডিগ্রি অ্যানালিসিস। পেডিগ্রি অ্যানালিসিস, the idea that disorders are inherited has been prevailing in the human society since long। তো হিউম্যানরা অনেক আগে থেকে জানতো যে কোনো ডিসঅর্ডার সেটা যাই হোক, সেটা কিন্তু হিউম্যান সোসাইটিতে ইট হ্যাজ বিন দেয়ার ফর জেনারেশন, ফর ইয়ার্স। ঠিক আছে, তো ফর ইয়ার্স ইন দ্য সেন্স কি, মানে এভার সিন্স দ্য থিং বিগান। বাট এটা হিউম্যানরা ডিসকভার করেছে জন্ম আগে। বাট ওরা একটা জিনিস জানতো যে আমরা এটা ডিসকভার করলেও এটা যদি ফার্দার স্টাডি করতে হয়, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আস, বিকজ হিউম্যানসকে উই ক্যানট অ্যাকচুয়ালি ফোর্সফুলি মেক দেম মেট, রাইট? দিস ওয়াজ বেসড অন দি হেরিটেবিলিটি অফ সার্টেন ক্যারেক্টারিস্টিক ফিচার্স। মানে লোকে এরকম দেখতো যে বেসড অন দি যে কেউ কারো যদি বাবা মা লম্বা হয় তার ছেলেরা লম্বা হচ্ছে। আচ্ছা, কারো যদি বাবা মা ভালো ফুটবল খেলে তাই তার ছেলে, বাবা ভালো ফুটবল খেলে তার ছেলেও খুব ভালো খেলছে। কারো যদি মা খুব ফর্সা হয়, ছেলেরাও খুব ফর্সা হলো। কিন্তু ব্যাপারটা এবার দেখা যাচ্ছে যে সেম প্যাটার্নটা কিন্তু কিছু রোগের জন্য ফলো করছে। বাবা মার ডায়াবেটিস আছে, ছেলেরও ডায়াবেটিস হয়ে গেল, সেম জিনিস। তো এইভাবে জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি স্প্রেড করে যাচ্ছে, রাইট? তো বাট এটা স্টাডি করা ওয়াজন্ট ভেরি ইজি। তো আফটার দ্য discovery of rediscovery of Mendel's work, the practice of analyzing inheritance pattern of traits in humans began। তো মেন্ডেলের ওয়ার্ক ডিসকভারি পরে ইনহেরিটেন্স প্যাটার্ন আমরা অ্যানালাইজ করা শুরু করলাম। It is evident that control processes that can be pre-planned are not possible in case of human beings, and the study of family history about the inheritance of particular trait provides an alternative। তো আমাদের জন্য তো obviously it is evident that control processes are not possible। সিম্পল কথা, control process not, we cannot forcefully make people mate, রাইট? তো আমরা কি করি, আমরা ফ্যামিলি হিস্ট্রি স্টাডি করি। হোয়াট ইজ পেডিগ্রি অ্যানালিসিস এর একটা সমস্যাটা কি, we cannot make people forcefully mate। আমরা কি করি, we study family history। Now, such an analysis of traits in several generations is called pedigree analysis। তো এই যে অ্যানালিসিস অফ ট্রেট ইন সেভারাল জেনারেশনস, এটাকে আমরা বলতে পারি পেডিগ্রি অ্যানালিসিস। না,
In the pedigree analysis of inheritance of particular trait is dependent on a family. So in a pedigree analysis আমরা কি করছি, যে কোনো ট্রেটের ইনহেরিটেন্সটাকে we are expressing in a family tree. আমরা যে কোনো ট্রেট কনসিডার করছি, সেটা অলনেস হতে পারে, ডিজিজ হতে পারে, সেটা কোনো নন ডিজিজ ট্রেট হতে পারে, আমরা সেটা কনসিডার করছি ওভার জেনারেশনস ইন দা ফ্যামিলি ট্রি, রাইট? নাও নেক্সট জিনিস নেক্সট জিনিসটা হচ্ছে যে আমাদের তো এইটা তো তাহলে আমাদের জন্য পসিবল না, রাইট? এই জিনিসটা আমাদের জন্য তো পসিবল না। তাহলে আমরা কি করছি, আমরা in human genetics pedigree study provides a strong tool which is utilized to trace the inheritance of specific trait or abnormality or disease. আমরা কি করছি, আমরা pedigree analysis কে as a tool ইউজ করছি। আর এটাকে আমরা একটা টুল ইউজ করে আমরা কি করছি, আমরা মানে ট্রাই করছি to study the inheritance pattern of certain traits. It can be a disease trait, it can be a non-disease trait, but আমরা এটাকে ইউজ করছি to know or to study the inheritance pattern. ঠিক আছে, দেখো, as you said in this chapter, each and every feature in any organism is controlled by one or the other gene located on the DNA in the chromosome. DNA is the carrier of genetic information. It is hence transmitted from one generation to another without any change or alteration. So DNA is the carrier of genetic information and thus is transmitted from one generation to another without any change. So, however, changes or alteration do take place occasionally because genetic material changes, they might take place. আমরা যে কোনো mutation এর ক্ষেত্রে বললাম, recombination করতে পারে, changes হতে পারে, but at the end of the day it is that genetic material যেটা কি one generation to another transfer হচ্ছে, maximally without any change, to some extent change কিন্তু থাকে, but majorly without any change এটা unchanged ফরম্যাটে ট্রান্সমিট হয়ে যায় from parent to progeny. এই যে অল্টারেশন অর চেঞ্জ ইন জেনেটিক মেটেরিয়াল, এটাকে আমরা বলতে পারি মিউটেশন। অ্যাবনর্মাল যেটা, ওটাকে আমরা বলতে পারি মিউটেশন। রিকম্বিনেশন ইজ নরমাল, ডিপেন্ডস অন যেরকম ভাবে আমরা ক্রস হয় ওখানে রিকম্বিনেশন হয়। A number of disorders in human beings have been found to be associated with the inheritance of changed or altered genes. So এখানে নেক্সট আমরা ডিসঅর্ডারস গুলো করতে যাব, যেগুলো কিন্তু সবকটাই অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ সাচ মানে ইমপ্রপার ট্রান্সমিশন অফ ট্রেটস। তো এক এক করে আমরা এগুলো ডিসকাস করতে যাচ্ছি। এটাকে আমরা শুরু করছি মেন্ডেলিয়ান ডিসঅর্ডারস দিয়ে। তো আমরা জেনেটিক ডিসঅর্ডার কে ক্লাসিফাই করতে পারছি, জেনেটিক ডিসঅর্ডারস কে ক্লাসিফাই করছি আমরা কি দুটো গ্রুপে, একটা হচ্ছে মেন্ডেলিয়ান ডিসঅর্ডারস আর একটা হচ্ছে ক্রোমোজোমাল ডিসঅর্ডারস। তো গ্রুপের টু ক্যাটাগরিজ, মেন্ডেলিয়ান ডিসঅর্ডারস, ক্রোমোজোমাল ডিসঅর্ডার। Mendelian disorders are mainly determined by alteration or mutation in a single gene. তো Mendelian disorders কি বলছে, alteration or mutation in single gene, মানে যে কোনো ইন্ডিভিজুয়ালে যে কোনো একটা জিনে যখন আমাদের অল্টারেশন হচ্ছে সেটাকে আমরা বলছি Mendelian disorder. These disorders are transmitted to the offspring on the same lines as we have studied in the principles of inheritance. তো এই ডিসঅর্ডার গুলো আমাদের যেরকম মানে যেহেতু সিঙ্গেল জিনে এক্সপ্রেস হচ্ছে, এটা কিন্তু সেম প্যাটার্নে ফ্রম দ্য প্যারেন্ট টু প্রজেনি ট্রান্সমিট হচ্ছে। ঠিক আছে, নেক্সট, the pattern of inheritance such Mendelian disorders can be traced in a family by pedigree tree. মানে আমরা কি বলছি, অন্তত সিঙ্গেল জিন তাহলে ট্রান্সমিটেড via normal principles of inheritance. Normal principles. So Mendelian disorders মানে alteration or mutation of single gene transmitted by normal inheritance and at can be traced using pedigree. Next. আচ্ছা, তো এটা আমরা বলতে পারি most common and prevalent Mendelian disorders are আমরা কি বলতে পারি, হেমোফিলিয়া, cystic fibrosis, sickle cell anemia, color blindness, phenylketonuria, থ্যালাসেমিয়া। এই সব কটার ব্যাপারে কিন্তু আমরা ডিটেলে পড়বো। আজকে হয়তো আমরা এটা পরে পড়তে হবে না, নেক্সট লেকচারে আমরা এটা কিন্তু খুব ভালো করে পড়বো। ঠিক আছে, নাও তো it is important to mention here that such Mendelian disorders may be dominant or recessive. So এরকম মানে depending upon the expression বা depending upon কি এই জিনটা যেটা মিউটেশন আছে ওটা কি আমাদের অ্যালোজোমসে আছে না আমাদের সেক্স ক্রোমোজোমসে আছে, তো সবকিছু কিন্তু এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, so by pedigree analysis one can easily understand whether trait equation is dominant or recessive. Similarly the trait may also be linked to sex chromosome as in the case of hemophilia. তো either ওটা অ্যালোজোমসে ছাড়া হতে পারে, মানে মেল আর ফিমেল ইনডিসক্রিমিনেটলি ওটা ইনহেরিট হতে পারে,
বা এটা কিন্তু আমাদের বেসিক্যালি এটা কিন্তু আমাদের কি হতে পারে, এটা কিন্তু আমাদের ইদার ওরকম হতে পারে যে সেক্স ক্রোমোসোম আছে, তো ইদার মেলে বেশি এক্সপ্রেস হবে নাহলে ফিমেলে বেশি এক্সপ্রেস হবে। জেনারেলি মেলে বেশি এক্সপ্রেস হয়, বিকজ মেলে একটা এক্স লাগে, ফিমেলে এক্স এক্স ওয়াই হলে হয়ে যাবে একটা এক্স হয়, ফিমেলে এক্স এক্স হয়। ইট ইজ এভিডেন্ট দ্যাট ইজ এক্স লিঙ্ক রিসেসিভ ট্রেট শোস ট্রান্সমিশন ফ্রম ক্যারিয়ার ফিমেল টু মেল প্রজেনি। কি হয়, একটা ফিমেলে যখন ট্রান্সমিশন হচ্ছে তখন ফিমেলে এক্স এক্স থাকে, তো এর মধ্যে থেকে একটা এক্সও যদি মেলের কাছে যায় তা সে কিন্তু সেই ট্রেটটা এক্সপ্রেস হয়ে যায়, কারণ বিকজ তার কাছে ওটা ওয়াই থাকে, ট্রেটটাই থাকে আমার কাছে। আর রিপিটেটিভ পেডিগ্রিশন আছে, পেডিগ্রি শেখার আগে পেডিগ্রি আমাদের ভেরিয়াস সিম্বল গুলো শেখা উচিত। স্কোয়ার মানে মেল, রাউন্ড মানে ফিমেল, আর আনস্পেসিফাইড সেক্স হলে এরকম। আর এফেক্টেড, এফেক্টেড মানে এটা লাল হয়ে যাবে, লাল হয়ে গেলে লাল বা এরকম, এটাই হচ্ছে এফেক্টেড। মিটিং মানে হচ্ছে এরকম মিটিং, ঠিক আছে। রিলেটিভস মানে কনসেন্টিনিয়াস মিটিং হচ্ছে এরকম। আর পেরেন্টস মানে ধরো মিটিং এর পর আমরা নিচের জেনারেশন যে দেখাচ্ছি ওটা হচ্ছে আমাদের চিলড্রেন। আর যদি ডিজিজ এফেক্ট হয় তাহলে এটাকে এরকম কালার করে দেবো, সিম্পল। আর যদি আমাদের ধরো ওভারঅল দেখাতে চাই তাহলে সব সেম সেম প্রজেনি হয়েছে, তো আমরা এইভাবে দেখাবো। ধরো 5টা মেল, এটা মানে হচ্ছে 5টা ফিমেল, এটা মানে হচ্ছে 5টা মেল, বাট এটা আমরা খুব লেস ইউজ করি, ঠিক আছে। তো এটা আমাদের খুব একটা ইউজ করি না। তো এই যে আমরা যদি এই একটা এক্সপ্রেশন দেখি, দেখো এখানে কি হচ্ছে, এটা একটা এফেক্টেড, এখানে আমরা বলছি এটা অটোজোমাল ডমিনেন্ট ট্রেট। অটোজোমাল ডমিনেন্ট ট্রেট মানে কি, মানে এফেক্টেড হলে তোমার ইদার ক্যাপিটালে ক্যাপিটালে হবে, নাহলে ক্যাপিটালে স্মলে হবে, আর আনএফেক্টেড হচ্ছে স্মলে স্মলে। এটা হচ্ছে এফেক্টেড, এটা হচ্ছে আনএফেক্টেড। তো আনএফেক্টেড গুলো আমরা তো লিখে দিতেই পারি খুব ইজি। আচ্ছা, এবার এটা কি হবে, এটা ক্যাপিটালে এবার দেখো এটা যদি ক্যাপিটাল এ হয় তাহলে কিন্তু আমাদের এটার যে গ্যামেট হবে এটা ক্যাপিটাল এ হবে। তার মানে যখন এটা এটার যে কোনো গ্যামেটের সাথে ফিউজ করবে এটা কিন্তু এক্সপ্রেস করবে। তো এখানে হাইব্রিড ক্যারেক্টারটা হবে, আমরা সেটা বুঝতে পারছি, ক্যাপিটাল এ স্মলে হবে, আর এখানে সবকটা ক্যাপিটাল এ স্মলে হবে। আর সিমিলারলি এখানে স্মলে স্মলে স্মলে, আর এটা ক্যাপিটাল এ স্মল, এটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট এক্সপ্রেশন। আর সিমিলারলি অটোজোমাল রিসেসিভ ট্রেট এক্সপ্রেশন যদি আমরা ডিসকাস করতে যাই, অটোজোমাল রিসেসিভ মানে কি, অটোজোমাল রিসেসিভ মানে ক্যাপিটাল এ এই দুটো হচ্ছে নর্মাল, স্মলে হচ্ছে এফেক্টেড। তো এফেক্টেড ইন্ডিভিজুয়ালে লিখে দে স্মলে আমরা যদি উপরে এদের দেখতে চাই, তা যদি আমাদের প্রজেনিতে এফেক্টেড হতে হয় তাহলে আমাদের এখানে তো হাইব্রিড হতেই হবে। ক্যাপিটালে যদি দুটোই হয় তাহলে স্মল তো আসতেই পারবে না, আর যে বাকিগুলো আছে ওগুলো ক্যাপিটালে হতে পারে। আর এখানে এফেক্টেড আছে আর এখানে ক্যাপিটালে হতে পারে, বাট এখানে এফেক্টেড আছে বলে এটা ক্যাপিটালে হবে, ক্যাপিটালে স্মলে হবে, কারণ এখানে এফেক্টেড আছে। এফেক্টেড হলে আমাদের ওখানে স্মল টেটটা থাকতেই হবে। এখানে এটা ক্যাপিটালে স্মলে হতে পারে বা ক্যাপিটালে হতে পারে। এটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ ট্রেট। তো এটারই মতন দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ এক্সপ্রেশন, রিপিটেটিভ পেডিগ্রিশন, তো এটা আমরা ডিসকাস করলাম। তো নেক্সট দিন আমরা যে পার্ট থেকে শুরু করবো ওটা হচ্ছে আমাদের ভেরিয়াস ইনহেরিটেড ডিজিজেস, কালাব্লাইনেস, হেমোফিলিয়া, থ্যালাসেমিয়া, তো ওগুলো আমরা নেক্সট দিন থেকে শুরু করবো ডিসকাশন। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক, মোটামুটি পড়ে নেওয়া জিনিসটা ইম্পর্টেন্ট পোর্শন, বোঝা দরকার এই পাঠটা। অলরাইট, ঠিক আছে।